কারণ আমরা উন্নত বিশ্বে যেতে হবে, আমাদের বেসিক গ্রাজুয়েশন হচ্ছে মাননীয় প্রধান অতিথি যেগুলি বললেন, আমাদের স্বপ্নের কথা, বঙ্গবন্ধু স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আমরা বেসিক গ্রাজুয়েশন হচ্ছে 2026 সালে, আমরা 2030 সালে আমাদের টার্গেট আছে এসডিজি, 31 সালের টার্গেট আছে উন্নত মধ্যম আয়ের দেশ, 41 সালের টার্গেট হচ্ছে আমাদের উন্নত দেশ। এই টার্গেটের সাথে সাথে কিন্তু অনেকগুলি কাজও আমাদেরকে করতে হবে, নাইলে কিন্তু টার্গেটগুলি অ্যাচিভ করা যাবে না। তো তারই অংশ হিসেবে কিন্তু এগুলিতে যেতে হলে আমাকে তো অনেক জায়গায় কাজ করতে হবে। কালেকশন সিস্টেম যদি ডেভেলপ না করেন, আপনি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মধ্যে ভবিষ্যতে আপনি বন্ধ করবেন বটল, তা আপনি তো বটল বন্ধ করবেন যে ঢুকাইলেন আপনার সিঙ্গেল ইউজের মধ্যে। এটা হয়তো সিঙ্গেল ইউজ নিয়ে আমাদের কথা আছে, হয়তো প্লাস্টিক অ্যাসোসিয়েশন বা আমরা আজকের যে আলোচনার বাইরে হয়তো আমরা এগুলি 17টা আইটেম যেটি আমরা সিলেক্ট করেছেন, এগুলি নিয়ে আমার স্টেক হোল্ডারদের সাথে খুব বেশি আলাপ আলোচনা হয়নি। কিন্তু যে আপনি যে ঢুকাবেন, আপনি বটল বন্ধ করবেন, তো পানি কোথায় নেবেন, বা আমাদের এই ধরনের অনেক কিছু কিন্তু অলরেডি আমাদের প্যাকেজিং এর মধ্যে এসেছে, এগুলি কি হবে? এখন আমরা এমন কিছু করা উচিত হবে না যেটা আমরা মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি আমার ইকোনমিতে এফেক্ট আসবে, এমন কিছু করা যাবে না যেখানে আমাদের আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো না। ইমপ্লিমেন্ট যোগ্যকেই করতে হবে। এখন প্লাস্টিকের ইউজ বাংলাদেশে তো খুব বেশি না, মাত্র 10 থেকে 12 কেজি আমাদের মনে হয়, এখন ঢাকাতে একটু বেশি। কিন্তু জিরো ওয়েস্টেজ কান্ট্রি জাপান 130 কেজি তাদের প্লাস্টিকের কনজাম্পশন, কিন্তু তারা জিরো ওয়েস্টেজ কান্ট্রি। আমেরিকা তো 120 কেজির উপরে, সিঙ্গাপুরে 130 কেজি, এত ক্লিন একটা দেশ। তো তাইলে তারা কি ব্যান করেছে? নো। আমেরিকাতে, ইউরোপে, সারা পৃথিবীতে কোথাও কিন্তু ব্যান করে না। তারা তিনটা শব্দ হচ্ছে এগুলিকে মানে করার, ক্রিয়া, একটা হচ্ছে রিডিউস, রিসাইক্লিং এন্ড রিইউজ। এর বাইরে আর কিছু কোনো সূত্র পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই এগুলি কন্ট্রোল করার জন্য। আমাদেরকেও তাই করতে হবে। আমার কথাগুলি হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিকে থামানো যাবে না, কারণ আপনার যে 2041 সালের যে স্বপ্ন, ওখানে কিন্তু $1 ট্রিলিয়ন ইকোনমি হবে, এই প্রাইভেট সেক্টরে করবে, এবং ওখানে $5,500 আপনার $12,000 আপনার মাথা পিছু আয় হবে। আপনি 2031 সালে $5,500 আপনি আয় করবেন কি দিয়ে? আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে, আপনার রেভিনিউ কালেকশন লাগবে, আপনার এগুলি কিন্তু আপনি থামাইতে পারবেন না। বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে সাথে প্লাস্টিকের কনজাম্পশন বাড়ে। আমি যখন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি প্লাস্টিক অ্যাসোসিয়েশনের উপরে আপনার রোড ম্যাপ করেছি 2030 সালে প্লাস্টিক কোথায় যাবে। তখন আমাদের রিপোর্টে আছে 2030 সালে 35 কেজি প্লাস্টিকের কনজাম্পশন হবে, 35 কেজি। তো 2003 এখন মাত্র 16-17 কেজি বা আরো কম, 12-13 কেজি। এবার ঢাকাতে মনে হয় 17 কেজির মতো। তো 35 কেজি হলে 3 গুণ 4 গুণ আপনার আরো বাড়বে। তাইলে আপনি তখন কি করবেন? পৃথিবীর কোন দেশে লুজ এডিবল অয়েল নাই, বাংলাদেশে আছে এখন। ওইটা বন্ধ করতে হবে, আপনার প্রয়োজনেই বন্ধ করতে হবে, নাইলে আপনাকে অন্য ধরনের তেলের জায়গায় অন্য জিনিস খাওয়াচ্ছে। তো তাইলে রিপ্লেসমেন্টটা কি? সহজ প্যাকেজিংটা কি? পদ্ধতিটা কি? তার মানে আপনাকে প্লাস্টিক দিয়ে করতে হবে। প্লাস্টিক আমরা করব, বাট আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো এটাকে যেন সুন্দরভাবে আমরা এক জায়গায় নিতে পারি। আমাদের সিটি কর্পোরেশনগুলিকে আমাদের পার্টনারশিপ করতে হবে। আমি মনে করি আমি হয়তো এই ইনোভেশন সেন্টার থেকে আরেকটা উদ্যোগ নেব, সিটি কর্পোরেশন, আমাদের এলজিআরডি মিনিস্ট্রি এবং আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে সাথে নিয়ে কিছু একটা করা। এফডিসিসিআই ইনোভেশন সেন্টারের জন্ম হয়েছে এগুলির জন্য। কারণ এফডিসিসিআই তে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমার কাছে খুব ফিল হয়েছে যে আমাদের এফডিসিআই তে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে রিসার্চ সেন্টার। কারণ যেহেতু পলিসি লেভেলে আমরা কাজ করছি, পলিসি দিতে হলে কিন্তু আপনাকে জানতে হবে। জানতে হলে আপনার এটার উপর রিসার্চ করা দরকার। আমরা অলরেডি ইউএনডিপির সহযোগিতায় প্লাস্টিকের উপরে অলরেডি কাজ শুরু করেছি, রিসাইক্লিং এর উপরে আমরা অলরেডি ঢাকা এবং চিটাগংয়ে আপনার আমাদের টিম কাজ করছেন। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 6 বছর আমাদের এই ইনোভেশন সেন্টারের বয়স। এর ভিতরে আমরা প্রায় 15-20টা বিভিন্ন মানে ইনস্টিটিউশনের সাথে অলরেডি আমরা এমইউ সাইন করেছি। আজকে আমরা 2টি এমইউ সাইন করলাম তাদের নলেজটাকে কাজে নেওয়ার জন্য। এবং আমাদের একটা
এই এই যে ইনোভেশন সেন্টারটা, ইনোভেশন সেন্টারে আমাদের 4 জন এফবিসিসি এর এক্স প্রেসিডেন্ট কিন্তু এটার সদস্য। আমি চেয়ারম্যান হিসেবে আছি এই প্রেসিডেন্ট এফবিসি এর প্রেসিডেন্ট থেকে, এবং আমাদের সালমান এফ রহমান আমাদের অ্যাডভাইজার মহোদয়, উনিও এইটার সদস্য। আমাদের মহিউদ্দিন ভাই এক্স এমপি, উনিও এটার সদস্য, এবং শেখ ফাহিমও এটার সদস্য। এবং আমাদের যে আমাদের বোর্ডটা আছে, বোর্ডের মধ্যে আমাদের এফবিসিসি অনেক ডাইরেক্টররা এবং আমাদের বাইরেরও কিছু এক্সপার্ট আছে, এবং আমাদের একটা উপদেষ্টা কমিটি আছে। উপদেষ্টা কমিটিতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের স্বনামধন্য লোকজন নিয়ে কিন্তু একটা উপদেষ্টা কমিটি আছে। সো ইটস এ বিগিনিং, কিন্তু এই ইনোভেশন সেন্টারের বিগিনিং। আমি অনুরোধ করবো আজকে যারা আপনারা এসেছেন, আপনাদেরকে এই জায়গায় আপনারা এই ইনোভেশন সেন্টারের সাথে আপনারা কাজ করেন, আপনাদের প্রবলেমগুলো আপনারা শেয়ার করেন। আমরা লিঙ্কেজটা, কারণ এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে দক্ষতা উন্নয়ন করা, আমাদের ব্রিজিংটা করা সরকারের সাথে প্রাইভেট সেক্টরের। কারণ বাংলাদেশের 92% ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু থ্রু প্রাইভেট সেক্টর। এখন আমরা খুব সহজে অনেক সময় সরকার পলিসি করে ছেড়ে দেয় প্রাইভেট সেক্টরের উপরে, এরা বুঝুক যেটা এর আগে 2002 সালে হয়েছে আপনার শপিং ব্যাগ ব্যান করতে যায়। ওইরকম আইন ম্যাডাম করেন না প্লিজ। ওইরকম আইন যদি করেন তাহলে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এইটা আমরা বলতে আলাপ আলোচনা করি, আমরা সহযোগিতা করতে চাই, কারণ এই দেশটা তো আমাদের দেশ। আমি এফবিসির প্রেসিডেন্ট থাকাকালীন ব্রিক্সটাকে আমাদের সবচেয়ে বড় পলিউশন করে কিন্তু ব্রিক্স, ঠিক না? যে পদ্ধতি আমরা ইট বানাচ্ছি, আমি কেউ আমাকে বলেও নাই, আমি নিজে থেকে ব্রিক্সের যে র মেটেরিয়ালস লাগে, ব্লক বানানোর জন্য যে র মেটেরিয়ালস লাগে, সেটা হচ্ছে আমাদের স্টোনের চিপস আর হচ্ছে বালি। আমি প্রস্তাব দিয়েছি 3 mm নিচে যে বালি আমরা স্টোন ইম্পোর্ট করি, ওটা 5% যদি র মেটেরিয়ালস করে 5% ডিউটি করে দেওয়া হয়, তাহলে কিন্তু র মেটেরিয়ালস হিসেবে আসলে এটা কষ্ট অনেক কমে যাবে। কিন্তু সেটা করে নাই, কারণ আমাদের স্টোনের উপরে প্রায় 60-70% ডিউটি আছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে রিসাইক্লিং যে ইন্ডাস্ট্রি গ্রো করবে, রিসাইক্লিং এর উপরে 15% ভ্যাট আছে। অনেক ফাইট করেছি আমি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে আপনারা ভ্যাটটা প্রত্যাহার করেন, এই আইটেমের মধ্যে ভ্যাট প্রত্যাহার করেন। এখন রিসাইক্লিং যেখানে আপনি বর্জ্যকে আমরা পরিষ্কার করছি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসাবে ইটস এ গ্রিন ইন্ডাস্ট্রি। দুইটা বাংলাদেশের প্রথম, আমার মনে হয় এশিয়াতে, আমি জানি না আছে কিনা, দুইটা ইন্ডাস্ট্রি বাংলাদেশের গ্রিন প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে। আমি অনুরোধ করবো আপনাকে, মাননীয় প্রধান অতিথি, আপনাকে ভিজিট করার জন্য। বাংলাদেশের দুইটা গ্রিন প্লাস্টিক ফ্যাক্টরি আছে, দুইটাই সৌভাগ্যক্রমে আমার গ্রুপের। একটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স এর একটা ইউনিট, গ্রিন গোল্ড সার্টিফাইড গ্রিন প্লাস্টিক ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে আমাদের আরেকটা ইউনিট বেঙ্গল পলিমার ইন্ডাস্ট্রি। এই দুইটা হচ্ছে গোল্ড সার্টিফাইড প্লাস্টিক ইন্ডাস্ট্রি। এরকম আমরা এটা কেন নিয়েছি, এটাকে নিতে অনেক ইনভেস্ট করতে হয়েছে। এই জন্য নিয়েছি যে নেতা হিসেবে প্রথম দায়িত্বটা নিই, পরে অনেকে হয়তো ফলো করবে। কারণ বাংলাদেশে আপনি জানেন 200-250 মতো এখন গ্রিন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এবং 10-এর মধ্যে 7টা কিন্তু বাংলাদেশে। তো এই যে ইনিশিয়েটিভটা, এগুলি কিন্তু প্রাইভেট সেক্টর থেকে নিয়েছেন আমাদের জন্য। তা আমি আশা করব যে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি যারা জড়িত, প্লাস আমাদের যারা কনজিউমার বা যারা আমরা প্রোডিউসার এন্ড প্রোডাক্ট যারা বানাচ্ছি, তাদেরও রেসপন্সিবিলিটি আছে। আমি অনুরোধ করবো আমরা ইপিআরটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের দরকার, আমাদের ব্যবসায়ীদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে, যেন ইমপ্লিমেন্ট যোগ্য হয়।